আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি মালভূমি আলোচনা করব, যেটা তোমাদের ক্লাস 7-এ আছে, আবার ক্লাস 9-এও আছে। মালভূমি কাকে বলে, মালভূমি কত প্রকারের হয়, তার উদাহরণ, কিভাবে গঠিত হয়, সমস্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তাই এমন নয় যে শুধুমাত্র ক্লাস 7 বা ক্লাস 9-এর জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ। এখানে অনেক কিছু জিনিস উঠে আসবে যেগুলো তোমাদের জিকে বা কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ রকমভাবে জরুরি। আমরা প্রথমেই দেখে নেব মালভূমির সংজ্ঞা। 300 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট এবং চারপাশে খাড়া ঢাল যুক্ত। এই যে চারপাশে খাড়া ঢাল এইরকম ভাবে, আর উপরিভাগ প্রায় সমতল দেখতে, এটা একটা ভূমিভাগ। এই ভূমিভাগকে বলছে মালভূমি। তবে সর্বনিম্ন উচ্চতা কিন্তু তার 300টা হতেই হবে। সর্বোচ্চ উচ্চতা সে 4000 মিটারের অধিক উঁচু, আমরা জানি পামের মালভূমি। কিন্তু কেন সে মালভূমি না, তার অন্যান্য ক্রাইটেরিয়াগুলো মালভূমির সাথে মিশে যায়। অর্থাৎ চারপাশে খাড়া ঢালযুক্ত এবং উপরিভাগ সমতল বা প্রায় সমতল বা তরঙ্গায়িত। এখানে দেখো, আমরা জানি হিমালয়, এই যে অংশটা হিমালয়, কারাকোরাম, কুয়ানলু, নাগটিনটা, এই সমস্ত পর্বতগুলো আছে। পর্বতগুলোর মাঝে এগুলো ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বত গঠনকালে পর্বতের মাঝের অংশ উপরের দিকে উঠে গিয়ে গঠিত হয়েছে মালভূমি বা পর্বত বেষ্টিত মালভূমি। সেরকম একটা মালভূমির উদাহরণ হচ্ছে তিব্বত মালভূমি। আমরা এখন শুধু জানবো মালভূমি কাকে বলে, তার বৈশিষ্ট্য। মালভূমির বৈশিষ্ট্য কি? উঁচু এবং বিস্তীর্ণ এলাকা, উপরিভাগ প্রায় সমতল, চারপাশে খাড়া ঢাল, সমুদ্র থেকে 300 মিটারের বেশি উঁচু। এখানে একটা মালভূমির ছবি, এটা একটা ন্যাচারাল ফিগার আঁকা হয়েছে। দেখো, এই অংশটাতে চারপাশে খাড়া ঢাল এবং উপরিভাগটা প্রায় সমতল দেখানো হয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর কারণে মালভূমিকে টেবিল ল্যান্ড বলে, কারণ দেখতে অনেকটা মালভূমি টেবিলের মতো। এবারে প্রশ্ন আসতে পারে, মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন? আমি ঠিক তারপরের প্রশ্নটা সেভাবেই রেডি করে রেখেছি। মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন? পৃথিবীর বিভিন্ন দেশে এই যে টেবিল ল্যান্ড, এই কথাটাকে অন্যান্য ভাবেও ইউজ করা যায়। যেমন আমরা যদি দেখি, তাহলে স্প্যানিশ ভাষায় বলা হয় একে মেসা। এই মেসা কথার মানেও হচ্ছে টেবিল। এরকম পৃথিবীর বিভিন্ন দেশেই যে ভাষায় বা যে কথাতেই ব্যবহার করা হোক না কেন, তার মানেটা হচ্ছে টেবিল ল্যান্ড বা টেবিলের মতো ভূমিভাগ। তাহলে মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন, আমি একটু এটা পড়ে দেখে নিই, যেটা তোমরা লিখে নিতে পারবে। অবশ্যই ভিডিওটা চলার সময় তোমরা পেন নিয়ে বসে যাবে এবং আমি যে বলে যাচ্ছি তোমরা পুরোটা লিখে নেবে। তাহলে পরীক্ষার সময় তোমাদের কাছে নোটসটাও রেডি হয়ে থাকবে। এবং এখানে যেই যেই ব্যাপারগুলো আমি বলছি এগুলো শর্ট কোশ্চেন হিসেবে গুরুত্বপূর্ণ, সেগুলোও তোমরা নোট রাখবে তোমাদের পরীক্ষাতে শর্ট কোশ্চেনের জন্য। বা যদি উঁচু ক্লাসের কোনো স্টুডেন্ট দেখতে থাকো এখন ভিডিওটা, তাহলে তোমাদের জিকের জন্য কাজে লাগবে। মালভূমিকে টেবিল ল্যান্ড বলার কারণ হলো এর আকৃতি অনেকটা টেবিলের মতো। মালভূমির উপরের অংশ সাধারণত সমতল বা সামান্য ঢেউ খেলানো থাকে এবং এর চারপাশে ঢাল খাড়া যুক্ত, মানে চারপাশটা খাড়া ঢাল যুক্ত হয়। দূর থেকে দেখলে মালভূমিকে একটি উঁচু টেবিলের মতো মনে হয়, যার উপরিভাগ সমতল এবং চারপাশটা খাড়া বা প্রান্তভাগটা খাড়া। দূর থেকে দেখলে মালভূমিকে একটি উঁচু টেবিলের মতো মনে হয়, তাই এই মালভূমিকে বলে কি টেবিল ল্যান্ড। স্প্যানিশ ভাষায় যেটা বললাম, মালভূমিকে মেসা বলা হয়, যার অর্থ হচ্ছে টেবিল। এখানে দেখো একটা প্রাকৃতিক ইমেজ তুলে ধরেছি, যেখানে এইটা আমরা দেখেই বুঝতে পারছি যে টেবিলের মাথার মতো অংশ এবং চারপাশটা এমন ভাবে নেমে এসছে যেটা টেবিলের মতো দিক। এখানে একটা কথা বলে রাখি, এই মেসা কথার সঙ্গে মেসা বিউট, এই কথা দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই মালভূমি যে ক্ষয় পেতে 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 ছোট আকৃতি ধারণ করে, তখন হচ্ছে একদম পুরো টেবিলের মতো হয়ে যায়, সেটা হচ্ছে মেসা। মেসা যখন আরো ছোট হয়ে যায়, কিন্তু তার এই বৈশিষ্ট্যটা থাকে, উপরিভাগ প্রায় সমতল, চারপাশে খাড়া ঢালযুক্ত, তখন তাকে বিউট বলে। আমরা এখানে মালভূমিটা ক্ষয়প্রাপ্ত হয়ে এই যে আকার ধারণ করেছে, এটা মেসা। এই মেসা আরো ছোট হলে তখন তাকে বলে বিউট বা বাটে। এই বৈশিষ্ট্যগুলোর কারণে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। উৎপত্তি ও গঠন অনুসারে মালভূমির শ্রেণীবিভাগ করলে দাঁড়ায় মূলত 3 ভাগে। একটা পর্বত বেষ্টিত, একটা ব্যবচ্ছিন্ন এবং একটা লাভা গঠিত। তোমরা অবশ্যই এই ম্যাপটা ইউজ করবে। আমি স্কুলেও এটা বারে বারে বলি, চণ্ডীচরণ দাসের ম্যাপ বই। এখানে পৃথিবীর যে উদাহরণে দেওয়া থাক না কেন, সেই মহাদেশের ম্যাপ বা সেই দেশের ম্যাপটা খুলে সেই অংশটাকে নিজেরা মনে রাখবে। তাহলে দেখবে উদাহরণটা কোনো সময় বোঝা বলে মনে হবে না। তোমরা সবসময় ভালো ভাবো যে আমি সংজ্ঞাটা তো করেছি, তাহলে আবার উদাহরণ কিসের, ছবি কিসের।
কিন্তু যখনই একটা সংজ্ঞা কিছু জানতে চাওয়া হবে তখন সেই জিনিসটা কোথায় আছে তার একটা উদাহরণ দিলে সেই ব্যাপারটা পুরোটা পূর্ণতা পায়। এবং একটা ছবি এঁকে দিলে, যে ক্ষেত্রে ছবি আঁকা যাবে অবশ্যই তোমরা ছবিটা আঁকবে। এখানে দেখো আমি যেটা তিনটে ভাগ বললাম, পর্বত বেষ্টিত মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি কিভাবে গঠিত হয় না, চারদিকে পর্বত আছে, তার মাঝখানটাতে নিচু অংশ ছিল, সেই অংশটা উঠে গেছে, উঠে গিয়ে মালভূমির আকার ধারণ করছে। যখনই উঠে গেছে বললাম তখনই তার মানে দাঁড়াচ্ছে চার পাঁচটা খাড়া ঢাল যুক্ত। এই দেখো এখানে পর্বত, এখানে পর্বত, এইখানে একটা পর্বত। এই যে মাঝের অংশটা, এই অংশটা নিচু ছিল, আমি ডট ডট করে দেখাচ্ছি, এই অংশটা নিচু ছিল, এই জায়গাটা হঠাৎ করে ভোয়ারণের ফলে উঠে গেছে। এবার একটু নিচু ছিল, এই যে উঠে গেছে বললেই তার চার পাঁচটা খাড়া ঢালের ব্যাপার আসছে। এবং এই যে সমতল ছিল, তার মানে উঠে গেছে মানে উপরিভাগটা সমতল, কিন্তু তার চতুর্দিকটা কি হচ্ছে, পর্বত দ্বারা ঘেরা আছে। এখানেও একটা পর্বত আছে ধরো। তাহলে এই যে মাঝের অংশটা, নিম্নভূমিটা বা নিচু জায়গাটা উঠে গিয়ে যে মালভূমি গঠন করলো তার চারদিকে পর্বত দ্বারা ঘেরা, তাই এটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। এখানে মালভূমিগুলি পর্বতশ্রেণীর মাঝে গঠিত হয়। যখন ভূয়ারণ্যের ফলে দুটি সমান্তরাল পর্বতশ্রেণী তৈরি হয় তখন তাদের মধ্যবর্তী স্থান উঁচু হয়ে মালভূমিতে পরিণত হয়। চারদিকে পর্বত দ্বারা ঘেরা থাকার কারণে একে পর্বত বেষ্টিত মালভূমি বলে। এখানে একটা ইমেজ তুলে ধরেছি, তোমরা ইমেজটা তো আঁকতে পারবে না, তোমরা এই ছবিটা আঁকবে। চারপাশে পর্বত, মাঝের অংশটা ডট ডট করে পর্বত বেষ্টিত মালভূমি দেখানো আছে। তিব্বতের মালভূমি, ইরানের মালভূমি এর উদাহরণ। আমি যদি আবার তিব্বতের মালভূমিটা তোমাদেরকে একটুখানি দেখাই, দেখো ভারতের উপরের অংশে এখানে তিব্বত মালভূমি এরকম একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। ক্লাস 7 তো এই সদ্যই এশিয়ার ভূমির উপরে এসছো, এশিয়ার ভূপ্রকৃতি পড়তে গিয়ে তোমরা পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হিসেবে তিব্বত মালভূমির নাম পেয়েছো। আচ্ছা, তাহলে গেল পর্বত বেষ্টিত মালভূমি। এরপরে আমরা দেখব ব্যবচ্ছিন্ন মালভূমি, যেটা ডাইসেক্টেড প্লেটু। আচ্ছা, এখানে ইংলিশ টার্মগুলো অবশ্যই একটু দেখে নেবে। পর্বত বেষ্টিত মালভূমি যেটা ইন্টারমন্টেন, ইন্টারমন্টেন প্লেটো। আর ডাইসেক্টেড প্লেটো কোনটা, DISSECT। ডাইসেক্টেড প্লেটো হচ্ছে বিচ্ছিন্ন হবে, মালভূমিটা কি দ্বারা বিচ্ছিন্ন হবে, এখানে দেখো একটা মালভূমি, সেটা নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। আমি যদি একটু ব্যবচ্ছিন্ন মালভূমিটা তোমাদেরকে এঁকে দেখায়, সেখানে একটা 3D স্পেস আঁকবো এবং সেখানে দেখাবো যে নদী দ্বারা আমরা ব্যবচ্ছিন্ন মালভূমির যেটা সবচেয়ে উপযোগী উদাহরণ সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। আমরা জানি ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে প্রচুর নদী বেরিয়ে এসছে এবং যে নদীগুলো হচ্ছে আমাদের কাঁসাই, শিলাবতী, কংসাবতী, দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, অজয়, এই সমস্ত নদীগুলো। তো এই নদীগুলো দ্বারা ছোটনাগপুর মালভূমি বিচ্ছিন্ন। আমি ছোটনাগপুর মালভূমির একটা ছবিও দেখাবো। তো এখানে তোমরা কি করবে, একটা 3D পিকচার আঁকবে। আচ্ছা, এই কালারটাই নিলাম। এটা গেল। এবার আমি অন্য কালিতে, নীল কালিতে নদীগুলো ধারণ করছি। এটা একটা নদী এসছে, একটা মালভূমি যখন এইভাবে নদী দ্বারা বিচ্ছিন্ন হবে, এই যে মালভূমির অংশটা নদী দ্বারা বিচ্ছিন্ন, এখানে একটা নদী এসছে হয়তো ধরো, এই নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে যে মালভূমি গঠন করে তাকে বলে ব্যবচ্ছিন্ন মালভূমি। এটা ব্যবচ্ছিন্ন মালভূমির প্রস্থচ্ছেদে, এই নিচের পোর্শনের ছবিটা দরকার নেই, উপরের ছবিটা করবে। ভারতের ছোটনাগপুর মালভূমি, এই যে এখানে গোলাপি কালারটা করা আছে, এই অংশটা হচ্ছে ভারতের ছোটনাগপুর মালভূমি। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে লাভা গঠিত মালভূমি। ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো ফাটল বরাবর বাইরে বেরিয়ে এসে পর্বত গঠন করে আমরা জানি, কিন্তু সেই ফ্লোটা যদি আরেকটু কম হয় তাহলে ধীর ঢালে মিশে এবং অনেক সময় একদম অল্প ফ্লো হলে সমভূমি, অর্থাৎ লাভা গঠিত সমভূমি, আমি সমভূমি পড়াতে গিয়ে পড়াবো, লাভা গঠিত সমভূমিও হয়। এটা তার চেয়ে একটু উঁচু,
সেই জন্য এটা হচ্ছে লাভা গঠিত মালভূমি, যার উপরিভাগটা প্রায় সমতল এবং উচ্চতা 300 মিটারের বেশি। ভারতের দাক্ষিণাত্য মালভূমি এর উদাহরণ। আমি যদি আবার ভারতের ম্যাপ দেখি, এই অংশটা জুড়ে রয়েছে দাক্ষিণাত্য মালভূমি, যে দাক্ষিণাত্য মালভূমিতে ধাপে ধাপে নেমে এসেছে লাভা, ধাপে ধাপে নেমে এসেছে বলে এই ডেকান ট্র্যাপ অর্থাৎ দাক্ষিণাত্যের সিঁড়ি, ধাপে ধাপে নেমে আসার কারণে দাক্ষিণাত্যের সিঁড়ি বলা। তাহলে ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো ফাটল বা দুর্বল অংশের মাধ্যমে লাভা রূপে বেরিয়ে এসে স্তরে স্তরে জমা হতে থাকে। দীর্ঘকাল ধরে এই সঞ্চিত লাভা ঠান্ডা ও কঠিন হয়ে যে মালভূমি গঠন করে তাকে লাভা গঠিত মালভূমি বলে। এর উদাহরণ কি? ভারতের দাক্ষিণাত্য মালভূমি। এছাড়া রয়েছে বায়ু গঠিত মালভূমি। বায়ু গঠিত মালভূমির প্রধান উদাহরণ হলো লোয়েস। আমরা এখানে চীনের ম্যাপ দেখতে পারি, আমরা এখানে এশিয়া মহাদেশ, আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, যে কোনো ম্যাপ, যে কোনো মহাদেশের যে কোনো দেশের যে কোনো প্রাকৃতিক চিত্র বলো বা যেটা আমরা বলি আঞ্চলিক, অর্থাৎ যেখানে বিভিন্ন দেশ, রাজ্য, জেলা এগুলো থাকবে, সবকিছুই আমরা এই ম্যাপ বইটাতে পাই। আমি ক্লাসেও বলি, তোমরা অবশ্যই এই ম্যাপটা দেখে পড়াশোনা করবে। তো এই বায়ু দ্বারা গঠিত মালভূমি কিরকম না, লোয়েস নামে এক প্রকার সূক্ষ্ম শিলাচূর্ণ সঞ্চিত হয়ে যখন মালভূমির আকার ধারণ করে তখন সেটা হচ্ছে বায়ু গঠিত মালভূমি। বিশ্বের সবচেয়ে বড় লোয়েস মালভূমিটি চীনে অবস্থিত, যা হোয়াংহো নদীর আশেপাশে বিস্তৃত। এখানে দেখো, এটা চীনের ম্যাপ, বে অফ বেঙ্গল, এখানে বঙ্গোপসাগর, আমাদের ভারতের অংশ, এখানে বাংলাদেশ দেখতে পাচ্ছ, এটা ভারতের অংশ, পুরোটা জুড়ে আছে চীন। চীনের এই অংশটা যেটা কালার করা আছে, এই অংশটা হচ্ছে যেটা বললাম যে লোয়েস বা বালুকণা দ্বারা গঠিত মালভূমি। এছাড়াও মধ্য এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপের কিছু অংশে লোয়েস মালভূমি দেখা যায়। এরপরে বরফ গঠিত মালভূমি। আমি বারবারই বলছি যে এইটা আমাদের লাগবে। এখানে যে আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশ, এই কুমেরু মহাদেশ বরফে ঢাকা। এখানে যে মালভূমি রয়েছে যেহেতু বরফে ঢাকা, এটা হচ্ছে বরফ দ্বারা গঠিত মালভূমি বা আইস প্লেটো। অতি শীতল অঞ্চলে বরফ স্তূপীকৃত হয়ে মালভূমির আকার ধারণ করে, উদাহরণ অ্যান্টার্কটিকার মালভূমি। এরপরে অবস্থান অনুসারে মালভূমি। মহাদেশীয় মালভূমি বিস্তৃত ভূখণ্ডে ভূ আলোড়নের ফলে উত্থিত হয়ে মহাদেশীয় মালভূমি গঠন করে। এর উদাহরণ হচ্ছে আরবের মালভূমি বা অস্ট্রেলিয়ার মালভূমি, এগুলো মহাদেশের অভ্যন্তরে গঠিত মালভূমি। পর্বতের পাদদেশ অঞ্চলে এইরকম ভাবে গঠিত হয়েছে, যেটা তাকে বলছে পর্বতের পাদদেশীয় মালভূমি। দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া, এখানে দেখো দক্ষিণ আমেরিকার অংশটা দেখানো আছে, তা বাদ দিয়েও তোমরা দক্ষিণ আমেরিকার ম্যাপ খুঁজে নিতে পারো। এই যে দেখো, উত্তর আমেরিকা যখন আমরা উদাহরণ করব তখন অবশ্যই উত্তর আমেরিকার এই প্রাকৃতিক ম্যাপটা তোমরা দেখতে ভুল করবে না। এরপরেই আছে দক্ষিণ আমেরিকার ম্যাপ। ম্যাপ দেখে পড়া অভ্যাস করো, কারণ শুধুমাত্র সংজ্ঞাটুকু জানলাম, এটা দক্ষিণ আমেরিকার ম্যাপ, বুঝতেই পারছো, শুধু সংজ্ঞাটুকু জানলাম তাই নয়, সেখানে সেই জিনিসটা কোথায় আছে, উদাহরণ মানে তো তাই আমি মালভূমি বলছি, মালভূমিটা ওই ধরনের মালভূমিটা কোথায় আছে, তাহলে কি পৃথিবীর ওই জায়গাটাতে যে আছে সেই জায়গাটা সম্পর্কে যেমন ধারণা হলো, তার বাস্তবতা সম্পর্কেও আমাদের একটু ধারণাটা ক্লিয়ার হয়। এখানে দক্ষিণ আমেরিকার নিচের অংশটা আঁকা আছে, দেখো প্যাটাগোনিয়া লেখা আছে, প্যাটাগোনিয়া মালভূমি। এরপরে উপকূলীয় মালভূমি, এটাই লাস্ট অংশ। উপকূলীয় মালভূমি হচ্ছে সমুদ্রের কাছাকাছি অঞ্চল উত্থিত হয়ে এই মালভূমি গঠিত হয়। উপকূলীয় মালভূমিগুলি সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উঁচু হয় না এবং এদের ভূখণ্ড ঢেউ খেলানো বা সমতল হতে পারে। এগুলি সাধারণত নদীবাহিত পলি এবং অন্যান্য পাললিক শিলা দ্বারা গঠিত। উদাহরণ হিসেবে কোঙ্কন উপকূলীয় মালভূমি, মালাবার উপকূলীয় মালভূমি এবং করমণ্ডল উপকূলীয় মালভূমি। আমি এটা একটু এঁকে দেখাই। এই যে মহারাষ্ট্রের উপকূল, এই অংশটা হচ্ছে কোঙ্কন আর এই অংশটা হচ্ছে মালাবার, যেটা কর্ণাটকের উপকূল। এই উপকূল যেটা কোঙ্কন উপকূলীয় সমভূমি, এটা মহারাষ্ট্রের পশ্চিম উপকূল। এখানে মহারাষ্ট্র তার বাঁ দিকে মানে পশ্চিম উপকূলে। এখানে কর্ণাটকের বাঁ দিকে মানে পশ্চিম দিকে হচ্ছে মালাবার উপকূলীয় সমভূমি। এটা ম্যাপ পয়েন্টিং এর সময় কিভাবে তোমরা কোনটা কোন উপকূল মনে রাখবে, এটা হচ্ছে করমণ্ডল, যেটা তামিলনাড়ু উপকূলে, তামিলনাড়ু উপকূলের
যেটা পূর্ব উপকূলে অবস্থিত, তামিলনাড়ুর পূর্ব উপকূলে বা ডান দিকে। এখানে যে মালভূমি দেখা যায় সেটা হচ্ছে করমণ্ডল উপকূলীয় মালভূমি। তাহলে তিনটে: কোঙ্কণ উপকূলীয় মালভূমি, মালাবার উপকূলীয় মালভূমি এবং করমণ্ডল উপকূলীয় মালভূমি। এই গেল মালভূমির সামগ্রিক আলোচনা। আমার মনে হয় না তোমাদের বুঝতে কোনো অংশে কোনো কিছু অসুবিধা হয়ে থাকবে। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের যেহেতু প্রত্যেকটা ক্লাস আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি বা আমার চ্যানেলে সবসময় নতুন কিছু আপডেট থাকছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, এটুকু আবদার। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।